আমাদের এই ছাগলনাইয়া উপজেলা পরিষদের যে আইন শৃঙ্খলা রক্ষা যে কমিটি মিটিং উপস্থিত আজকে সভার সভাপতি আমাদের ইউনূস সাহেব, উপস্থিত আছেন আমাদের থানার ওসি সাহেব, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানগণ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের শিক্ষাবিদরা আছেন অনেক। আমি সর্বপ্রথম আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আসলে দীর্ঘক্ষণই আমরা মিটিং করেছি, আমি আপনাদের সকলের বক্তব্য শুনেছি। আসলে আমাদের সবার একটা সদিচ্ছা থাকতে হবে যে এই ছাগলনাইয়াটাকে সুন্দরভাবে সাজানোর জন্য ইচ্ছা করলেই ওসি সাহেব কিছু করতে পারবেন না, ইচ্ছা করলেই ইউনূস সাহেব কিছু করতে পারবেন না। যদি আমরা সবাই মিলে আমরা সহযোগিতা না করি, সবাই যার যার ক্ষেত্রে সেই সহযোগিতা করতে হবে, তাহলে হয়তো আমরা সুন্দর কিছু আমরা আশা করতে পারি। আর আমাদের তিনটা উপজেলা, এর মধ্যে ছাগলনাইয়া সবচেয়ে বড় উপজেলা। আমরা উপজেলাকে আমরা ঢেলে সাজাতে চাই, এই জন্য আমাদের যা যা করা দরকার আমরা ইউনূস সাহেবের নেতৃত্বে আলাপ আলোচনা করে এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা করব। আর হকারদের যে সমস্যাটা, এটা বিশেষ করে আমি নিজে দেখছি এই চার রাস্তার মোড়টা ডানে বামে একটু জায়গায়, এখানে বেশি যানজটটা হয়ে যায়। আর আমরা কি হকারদেরকে এই জায়গা থেকে উঠিয়ে দিয়ে অন্য কোনো জায়গায় দিতে পারি কিনা সেটা একটু আমাদের বিবেচনা করা উচিত। এরা তো গরিব মানুষ, এদেরকে উঠে দিলে এরা কই যাবে? আবার এদের কারণে রাস্তার পরিবেশ নষ্ট হবে, এটা মেনে নেওয়া যায় না। সবকিছু বিবেচনা করে ইউনূস সাহেব যদি চিন্তা ভাবনা করতেন, আপনার সবার সাথে আলোচনা করে যে আমাদের এমন কোন খালি জায়গা আছে যেখানে এটা বসলে আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের যানজট হবে না, এটা একটু চিন্তা করতে পারেন। তারপরে তাহলে আমি মনে করি দুইটা দিকে আমাদের থাকবে, মানে কাজ হবে। এটা আপনি একটু দেখেন। আর মাদকের বিষয়ে ওসি সাহেব বক্তব্য দিয়েছেন, এটা আমাদের বন্ধ করতেই হবে যে কোনো মূল্যে। এটা করতে হবে, এটা না করলে আমরা আমাদের পরবর্তী যে সমাজটা যারা আছে তারা কিন্তু একদম ধ্বংস হয়ে যাচ্ছে। আর একজন মাদক খাওয়া মানে পরিবারটা শেষ, তার পুরো পরিবার শেষ। এতে তার মা বলেন, ও স্ত্রী বলেন, সন্তান বলেন, কেউ রেখে পায় সব ক্ষতিগ্রস্ত। সুতরাং মাদকটা আমাদের বন্ধ করতে হবে। আর আমাদের যেহেতু ছাগলনাইয়ার বিভিন্ন সাইড দিয়ে আমাদের সীমান্তবর্তী এলাকা, এখানে যারা ইন্ডিয়ান সিমগুলো ব্যবহার করছেন, এটা কিন্তু ধরতে পারলে আমাদের অনেক উপকার হবে। আর আমাদের বিজিবি যারা বাইরে আছেন, মোটামুটি বর্ডারের মাল কিন্তু আসে, প্রায় সময় ঢুকে। আমি মাঝে মাঝে দেখতাম আরো আগে, ইদানিং না, আমার অনেক সময় চোখে পড়েছে এরকম যে রাতে 2টা-3টার দিকে গাড়ি ভরে 5-7টা গাড়ি একসঙ্গে তারা জিনিসগুলো নিয়ে যাচ্ছে। আবার কয়েকদিন আগে একজন লোক আমাকে একটা ভিডিও দেখিয়েছেন, সেখানে আমি দেখতেছি যে রাত্রে 2টার দিকে গ্রামের ভিতর দিয়ে সেখান থেকে মদ এগুলো নিয়ে যাচ্ছে। সামনে একটা হুন্ডা থাকে, পিছনে ওদের ইয়া থাকে। ওই ভিডিওটা উনি ওনার রাস্তার পাশে, হয়তো ওনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা ওনার বাড়ি আছে, সে সিসি ক্যামেরা সে ধারণ করে আমাকে সে পার্সোনালি সে আমাকে দেখিয়েছে যে আপনি এমপি হলে আপনি এই জিনিসটা করবেন। কিভাবে এরা দেখেন মদ নিয়ে যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে, এরা বিভিন্ন রাস্তাগুলো ফলো করে। এখন আমরা যদি এই অবৈধ জিনিসগুলো বন্ধ করতে চাই, আমাদের নিজেদেরকে কিন্তু সচেতন হতে হবে, দায়িত্ব নিতে হবে। এখানে যারা আমাদের কাকা একটা কথা বলছেন, যারা মাদক ব্যবসা করে ওদের সাথে মানে ধরতে গেলে বা এটা ঝড় ঝামেলা হইতে পারে,
আমি বলতে চাই আপনারা এখানে আমরা যারা আছি আমরা যদি মনে করি যে আমরা ধরবই, কোনো ঝামেলা হবে না, এটা আমাদের দ্বারা সম্ভব। ওরা প্রয়োজনে ওই এলাকার মানুষকে মাইকিং করে আমরা সচেতন করবো যে কখনো যদি কোনো মাদক কারবারিকে ধরা হয় সাথে সবাই এগিয়ে আসবেন, মানুষকে সোচ্চার করতে হবে। আইন শুধু বিজিবি আর পুলিশ ইচ্ছা করলে ওনারা এটা কন্ট্রোল করতে পারবে না যে আমরা সহযোগিতা না করি। এটা আমাদের করতে হবে, আবার এককভাবে না। কেউ যদি একভাবে করতে যায়, এদের কাছে অনেক অবৈধ অস্ত্র আছে, এরা অস্ত্র আছে, এরা সন্ত্রাসী বাহিনী আছে। আমরা এগুলো আমরা এখন আপাতত নিজে হাতে নিব না, আমরা আপাতত আমাদের প্রশাসনকে আমরা আপাতত সাহায্য করি। আমরা আর ছোটখাটো যে বিষয়গুলো আছে, মাদক ক্রেতা বিক্রেতা, এটা আমরা নিজেরাই করতে পারি। আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমি ছাগলের ব্যবসায়ী সমিতির সাথে কথা বলবো যে এই ছাগলের বাজারে এখন মাদক বিক্রি হচ্ছে, আর বাঁশপাড়া গ্রামে প্রায় জায়গায় মাদক বিক্রি হচ্ছে। এগুলো আমি প্রতিনিয়ত যোগাযোগ করতেছি। আমার মনে হয় আমি নিজেই চলে যেতে পারি, সত্যি বিশ্বাস করেন। হয়তো আমি এটা পড়বো, যদি মানুষকে নামার জন্য আমাকে নামতে লাগে, আমি এটা নামবো। যদি রাত্রে 2টা 3টা 6টা যদি আমাকে লোকজন নিয়ে যেতে ধরতে হয়, আমি পুলিশকে সাথে নিয়ে আমি এটা করতে চাই। স্যার, চলতি মাসে আমরা রাত 3টার সময় 3:30টার সময় 29 কেজি 500 গ্রাম গাঁজা দিচ্ছি। হ্যাঁ, এই যে 3:30 স্যার। হ্যাঁ, এরকম যদি এরকম আমাদেরকে সহযোগিতা করে। হ্যাঁ, এটাই বললাম যে এখানে কেউ এককভাবে দায়িত্ব নিবে না। যে যাই হটকে যে বেড়াল সামনে থেকে ক্যান্সার করে গুলি খাবে, ওরা অস্ত্র আছে। আমাদের এগুলো ইনফরমেশন দিতে হবে সঠিক জায়গায়, যে আমাদের এই জায়গায় এটা হচ্ছে বা এরকম হবে। অনেক থেকে শুরু করি না, আগে মাদক বিক্রেতা ওর ধরি, যে কে ব্যবসার লোকটাকে ধরে তো আমি ধরবো, কিন্তু শর্ত হচ্ছে আমি মাদক আমি ধরতে পারছি। এরা কিন্তু পুলিশ বা যে ইউনিসাইড বলছে, আমার এখানে গাড়ি বেরোলেই মাটি কাটা সব খবর হয়ে যাবে। একদম বাস্তব কথা। যারা এই মাটির অবৈধ করে এখানে লোক লাগে, এবং এমনও হতে পারে যে ইউনিসাইডের আশেপাশে লোকজন যে বলে দিচ্ছে যে স্যার ওখানে যাচ্ছে। বাস্তব কথা এটা। এটা আসলে আমরা যারা সিভিল, আমাদেরকে যে এই সামনে এগিয়ে না আসি, এটা আমাদের কাজ করতে হবে। আর যারা সাংবাদিক বাইরে আছেন, আমি আপনাদেরকে বলবো, শুধু যদি মনে করেন পেটের তাগিদে সাংবাদিকতা করছি, তাহলে এটা ঠিক না। আপনাকে দেশের জন্য কিছু দেওয়ার জন্য আপনি যদি করেন আমি সাংবাদিকতা করছি, তাহলে আমি আপনার এই পেশাকে সেলুট জানাই। ভাই, খাই তো সবাই খায়, রিক্সাওয়ালা খেয়ে বাঁচতেছে, আমরাও খেয়ে বাঁচতেছি, সবাই খাচ্ছি না। আমরা আমাদের কিছু করতে হবে। আপনাদেরকে এই বিষয়ে আপনাদেরকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে দেশের জন্য। যে কোন লোক, একটা মনে রাখবেন, যে অপরাধ করে সে কিন্তু আমাদেরকে কেনার চেষ্টা করে, বিভিন্ন ভাবে, যাতে সে আমাদের কিনতে পারে। কে কেনা যাবে, সে পুলিশকে কেনার চেষ্টা করবে, সে সাংবাদিক কেনার চেষ্টা করবে, সেই এলাকার মাতবরকে কেনার চেষ্টা করবে। এবং বিএনপি অনেক নেতারা এখন তো যেহেতু বিএনপি ক্ষমতায়, বিএনপি নেতাদেরকে কেনার চেষ্টা করবে। আমরা যদি সব ব্যবসা করা যাবে না, হালাল ব্যবসা করতে হবে। ব্যবসা অনেক আছে। আমার যদি কোন দলের লোক এই বিষয়ে জড়িত থাকেন, আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, এদেরকে দল থেকে বের করবই এবং এদেরকে পুলিশে দিব। এই বিষয়ে আমি বিন্দুমাত্র বিচার, টাকার বিনিময়ে সালিশ বাণিজ্য, এগুলো আমি সমাজ থেকে উৎখাত করতে চাই। যে কদিন আল্লাহ আমাকে শক্তি ক্ষমতা দিলেন, আমি আপনাদের সাথে কাজ করতে চাই। আর আমাদের যে আছেন, ও আরেকটা বিষয়, আমাদের যে তারপরে চেয়ারম্যান সাহেব যে বক্তব্য দিয়েছেন, দেখেন, আমি হরফ করে বলতে পারি আল্লাহকে হাজির না দিলে, একটা কর্মীকে বলি নাই যে তুমি একটা জাল ভোট দিবা, আমি বলি নাই। এখানে যারা এই স্কুলের টিচাররা ছিলেন, আমার কাছে প্রমাণ আছে, আমি এটা ইউনিভার্সিটিকে দিব। আপনি তো আমাদের শিক্ষা দিবেন, আপনি যদি ভোট চুরি শিক্ষা দেন,
তাই তো এটা আমরা আপনার কাছে আশা করি না। তাহলে আপনি আমার ছেলেদেরকে শিক্ষা দিবেন, যারা এই সমস্ত শিক্ষা দিবেন আমি চেষ্টা করি তাদেরকে উপজেলা থেকে অন্য উপজেলায় বিদায় করতে। আমার দিয়ে আমি এসব প্রকাশ করছি। আমার কথা হচ্ছে আমি কোনো অন্যায় কাজ করবো না, আপনাদের করতে দিব, আপনারা করতে পারবেন না। আপনি যদি নিজের নীতি নৈতিকতার প্রশ্নে আমরা তো মুসলমান সবাই, নামাজ আমরা পড়ি সবাই পড়ি কম বেশ, কেউ বেশি পড়েন, সবাই তাহাজ্জুদ পড়ার মধ্যে দিন আমরা পড়তে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি পড়ার জন্য। কিন্তু নামাজ পড়লেই কি মুসলমান? টুপি আর দাড়ি দিলেই কি মুসলমান? আপনি যদি অন্তরকে পরিষ্কার করতে না পারেন তাহলে কি আপনি সত্যিকার মুসলমান হতে পারবেন? আমি এই বক্তব্যটা চাইছিলাম দিব না, কিন্তু যদি একদম মনে করে দিচ্ছে, মনের মধ্যে একটু ক্ষোভটা উঠছে। চুরিতে আমি করতে পারতাম, আমি তো ভাই দাঁড়িয়ে অনেক বড় নাই, লম্বা পায়জামা করি না, আমি অসৎ কাজ করতে পারি। কিন্তু যিনি ইসলামের নাম ব্যবহার করেন তিনি তো ওনার কাছে আমি আশা করতে পারি না, ওনার কাছে ভালো কিছু চাই। একজন শিক্ষক ভোট চুরি করবেন, ওনার কাছে আমি আশা করতে চাই না, আশা করি না। উনি আমাদের শিক্ষা দিবেন, আমরা খারাপ কাজ করলে উনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন। আর আজকে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান জন্মেছে যারা ধর্মীয় শিক্ষার নামে যারা অন্য শিক্ষা দিচ্ছে। আপনি জানেন আমি যখন নির্বাচনের 7 দিন আগে যে কোনো একটা দলের 2জন পলিগেছেন আমার কাছে আসছে, আমি একদম রোজা রেখা বললাম, কোন মিথ্যা কথা না। ওদের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেছি। ওদের বক্তব্য ছিল যে এমন দল আমি দেখি নাই ভাই, যারা ভোট কিভাবে সেটা শিখা কিভাবে ভোট চুরি করবে সেটা শিখাচ্ছে। আপনি জানেন যে এবার নির্বাচনে অনেকেই ভোট দেওয়ার সময় ভিতরে ধানের শীষ উপর অন্য মার্কা দিয়ে বাক্স করছেন, এবং 2-3জন সহকারী প্রিজাইডিং অফিসার তারা আমাকে তাদের পরিচয় আমি জানি, তারা আমাকে বলেছেন, তারা ধরছেন যে আপনি এগুলো কি করছেন, এরকম আর কত জায়গায় করছেন। যেহেতু আমি বিজয় হয়েছি, আমি এই বিষয়ে বক্তব্য দিব না। আমি বলবো আমাদের সবারই মনে রাখতে হবে যে আমাকে মরতে হবে। আমি এমপি হয়েছি, আমি সবকিছু করতে পারছি, মরলে কিন্তু আমার ক্ষমা নেই, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে যে আমি তার মানে যাই তাই করবো, মানুষকে অপমান করবো, এটা ছোট করবো, লুটপাট করবো, এটা আমি করবো না ইনশাআল্লাহ। আমি চাই আমরা সবাই অন্ততপক্ষে কিছু কিছু জায়গায় আমরা সততার পরিচয় দিতে হবে, নাহলে দেশ থাকবে না, দেশ থাকবে না। যে শিক্ষক যদি চুরি কাজ শিখায় তাহলে শিক্ষা থাকবে নাকি? ডাক্তার যদি কেউ রোগীদেরকে ফাঁকি দিবে সেটা শিখায় তাহলে কেউ মানুষ চিকিৎসা পাবে? কিছু কিছু জায়গা আছে যেগুলো অত্যন্ত সততার সাথে যদি আমরা দায়িত্ব পালন না করি তাহলে দেশটা চলবে। আমিও ধরেন ছোট ছিলাম, আমি যে একবারে অনেক কিছু ভালো কাজ করতে হবে তা না, ভুল করছি, কিন্তু এখন আমাকে আর ভুল করতে পারবো না। এখন আমি জনগণের দায়িত্ব নিচ্ছি, এই দায়িত্ব আল্লাহ আমাকে দিচ্ছে। আমি যখন 24 সালে যখন আমাকে গ্রেপ্তার করে, বিশ্বাস করে একদম মিথ্যে মামলা আমাকে নিয়ে যাবে নির্বাচনের 6 মাস আগে, আর ছাড়ছে নির্বাচনের 6 মাস পর। আমি অসুস্থ অবস্থায় যখন হাসপাতালে ছিলাম, আমার পেটে অপারেশন, এর মধ্যে জোর করে আমার কোর্টে পাঠাবে 7 দিন 10 দিন আমাকে 15 দিন আমাকে পাঠায় নাই। এরপরে আমাকে পাঠাবে, যেহেতু আমি তখন পিজিতে ছিলাম, ওরা আমার ডাক্তার হেল্প করছে, মন্দ ভাই ভালো ছিল, ওরা আমার সবাই ভালো জানে, যতটুকু পারছে ওরা আমাকে হেল্প করছে, সে যে দলের কোর্ট হেল্প করছে আমাকে। এরপরও এক পর্যায়ে আমার কোর্টে নিতে হইতাম, একা গাড়িতে পড়ে যেতাম, গাড়ির যে ঢাকি আমার এখানে ইনফেকশন হয়ে যায়, আবার বসা করতে যাবো। এর মধ্যে দেখেন আমি বেডে শোয়া অবস্থায় আমাকে বিভিন্ন মামলায় সাজা দিত। 5টা মামলা আমাকে 12.5 বছর সাজা দিত, প্রতিটা 2.5 বছর 3 বছর, যাতে আমি নির্বাচন করতে না পারি। আমার বক্তব্য হচ্ছে আমরা
যদি সবাই যদি দায়িত্ব পাইয়া বা ক্ষমতা পাইয়া সমাজ যদি আমরা অপব্যবহার করি তাহলে কি আমাদের দেশটা কি থাকবে, চলবে? আমরা তো চাই একজন ভালো মানুষ, একটা ভালো লোক চেয়ারম্যান হোক, একটা চোর ডাকাতে আমরা চেয়ারম্যান হতে চাই না, আমরা চাই। আমি তখন বিচারককে বলছিলাম, কোর্টে বসছি, আপনি, আমি তো লেখাপড়া করছি, ভালো ভালো স্কুল কলেজে লেখাপড়া করছি, কিন্তু আমি আপনার মতো বিচারক হতে পারিনি। আল্লাহ পাকে আমার কপালে রাখেন নাই, আপনাকে দিচ্ছে না। আল্লাহ না চাইলে যত ভালো লেখাপড়াই করেন আপনি ম্যাজিস্ট্রেট বা বিচারক হইবেন, পারবেন না? পারবেন? পারবো। আপনি যদি অন্তপক্ষে এই জায়গায় আমরা আপনার কাছে বিচার পাবো না, বিচারটা উনি আমাদের তাকায় রেখা মন্ত্রী সাহেব বলেন আমার চাকরি লাগবে বলছে, যেমন 18 সালে ডিসি সাহেবকে আমি বলছিলাম, এই যে ডিসি আপনি আপনার ভোট করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি দায়িত্ব পালন করতে পারেন নাই, দিনের ভোট রেখে দিচ্ছেন। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করবো না, আপনি আল্লাহর কাছে যেখানে